আচ্ছা, ২ টা স্ক্রিনই শেয়ার করে দিয়েছি। একটা উইন্ডো শেয়ার দেয়া ছিল। সবকিছু এবার শেয়ার করে দিয়েছি। নো প্রবলেম। দেখতে পাবেন এখন। দরকার হলে ঠিকঠাক করে দিচ্ছি। ওকে। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কোডটা আমি আপনাদেরকে দিব সর্বপ্রথম আমি মানে প্রাথমিক লেভেল থেকে শেষের দিকে যাই, আজকে শেষের দিক থেকে প্রথমের দিকে আসবো। একটু উল্টাভাবে আসবো, ঠিক আছে? তো সর্বপ্রথম সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। নেটওয়ার্কের কারণে যদি কারো স্ক্রিন দেখা নাও যায় তাহলে যেটা হবে ক্লাস রেকর্ড হচ্ছে, আমি পরবর্তীতে আবার ইউটিউবে আপলোড করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা আবার কন্টিনিউ করি। আমি আপনাদেরকে এখন যে কোডটা দিব সেই কোডটা হচ্ছে এটা, ওবিএসএমসি লাইন বাই সেল, ঠিক আছে? অনেকগুলো কোড আছে, তার মধ্যে এটা দিব এখন। এটা দিয়ে প্রাথমিক শুরু করতে হয়। আর এর পরবর্তীতে আরও কিছু দেবো, যেমন 25 সালে 2025-এর মার্চে তৈরি করা, অর্থাৎ গত মাসে তৈরি করা কিছু স্ক্রিপ্ট আছে, ওগুলোও দিব, কোনো সমস্যা নেই। কয়েকটা দিব, সবগুলো তো দিতে পারবো না, কয়েকটা দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম এইটা দিয়েই শুরু করি। তার কারণটা হচ্ছে এইটা হলো একটা স্টুডেন্ট যখন শুরু করে তখন তার শেখার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে জানা মার্কেটের ট্রেন্ড, মার্কেটের ট্রেডিং পজিশন, ক্লোজিং পজিশন, স্টপ লস পজিশন, তারপরে অর্ডার ব্লক পজিশন এবং মার্কেটের মুভমেন্ট, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কোন জায়গায়। এই ইন্ডিকেটরটা কি হলো, যারা একদমই নতুন তাদের জন্য খুব সুবিধা হয় প্রথমে। তারপরে আমরা আস্তে আস্তে গভীরে যাব, গভীর কিছু শিখবো, তখন আমরা আবার গভীর টাইপের আরও স্ট্রং ইন্ডিকেটর নিয়ে ওয়ার্ক করবো। বাট যদি কেউ এটা শিখতে পারে তার জন্য মিনিমাম ডেইলি $10, $15, $20 আর্ন করাটা এটাই এনাফ। যদি আবার ব্যালেন্স বেশি হয় সে আরও বেশি আর্ন করতে পারবে, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে রিস্ক কোনো কিছু নেই, ভয়ের কোনো কিছু নেই। তো কীভাবে সেট আপ করলাম আমরা এটা একটু দেখিয়ে আসি। এই যে এই জায়গায় কিন্তু নাই কোনো কিছু, হ্যাঁ? তো কি হলো আমাদের, তাহলে ট্রেডিং ভিউতে সর্বপ্রথম কি করতে হয়, tradingview.com-এ যদি আমরা ঢুকি, যেমন আমি একটা নিউ ব্রাউজার দিয়ে যদি tradingview.com-এ ঢুকি, আমরা অ্যানালাইসিস করব ট্রেডিং ভিউতে। এখানে অ্যানালাইসিস দেখে যে কোনো প্রকারে ট্রেড করতে পারবো। তো এখানে আসলাম, আসার পরে আমরা কি করবো, এই যে গেট স্টার্টে ক্লিক করবো। গেট স্টার্টে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো সাইন আপ। সাইন আপে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে আমার মেল দিয়ে অটোমেটিক লগ ইন করবে কিনা। আমি দিয়ে দিলাম যে হ্যাঁ তুমি আমার মেল দিয়ে অটোমেটিক্যালি লগ ইন করো। তো অটোমেটিক্যালি সে লগ ইন করবে, ঠিক আছে? তাহলে এখানে আর অ্যাকাউন্ট ট্যাকাউন্ট করার অন্য কোনো ঝুট ঝামেলা এসেই থাকতেছে না। এই যে অটোমেটিক আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখানে আই এগ্রি দিয়ে দিতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এইবার যেটা করতে হবে, প্রোডাক্ট থেকে সুপার চার্টে যেতে হবে। আমি সংক্ষেপে দেখাই দিচ্ছি, যেহেতু এই জিনিসগুলো খুবই সহজ এবং সবাই পারে, সেক্ষেত্রে এখানে আর আমি সময় নষ্ট করতেছি না, দ্রুত বলে দিচ্ছি। তারপরে ট্রেডিং ভিউয়ের এই যে চার্ট চলে আসছে, এখানে নিচে ভলিউম ইন্ডিকেটর, এটার কোনো প্রয়োজন নেই। তো আমরা কি করব, এখান থেকে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে যখন দিয়ে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একদম ফ্রেশ উইন্ডো। এইদিকে যদি কোনো কিছু ওপেন করা থাকে তাহলে এই যে এগুলোতে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? মনে করেন এটা ওপেন হয়ে আছে, এটাতে ক্লিক করলে চলে যাবে। সো চলে গেছে, এদিকটাও ক্লিয়ার, এদিকটাও ক্লিয়ার। এবার আমরা পাইন কোড স্ক্রিপ্টটাকে সেট আপ করবো। কীভাবে কোডটাকে সেট আপ করতে হয় আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, কীভাবে পাবেন আমি বলে দিচ্ছি। এই ফাইলটা যখন দিয়ে দেবো এটাকে আপনারা ওপেন করতে হবে। ওপেন করার পরে কন্ট্রোল কন্ট্রোল সি কপি করলেন, কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে অল কপি। অল কপি হয়ে গেল। তারপরে আমরা চলে আসবো কোথায়, আমাদের এই সেট আপে চলে আসবো। এখানে আসার পরে পাইন এডিটরে ক্লিক করার পরে কি করব, এখানে আমরা ওয়েট করব। নেটওয়ার্ক একটু স্লো, তার কারণে কিন্তু স্লো আসতেছে। তো এখানে কি করব আমরা, এই যে উপরে একটা আছে নিচে একটা আছে, এখানে এই যে স্ক্রিপ্ট, এখানে মাউস ধরলে ম্যানেজ স্ক্রিপ্ট দেখাচ্ছে লেখা, তাই না? এখানে ক্লিক করব। করার পরে নিউ ইন্ডিকেটর, এই যে ক্রিয়েট নিউ ইন্ডিকেটর, এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা কিছু কোড দেখাচ্ছে, এগুলোকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ধরে ডিলিট বাটনে চাপ দিয়ে ডিলিট করে দিব। এইবার কন্ট্রোল দিয়ে আমরা পেস্ট করে দিলাম এখানে, তাই না? পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করলে অটোমেটিক্যালি এই নেমটা চলে আসবে। এই নেমটা আমরা এখানে সেভ করে দেবো। আমাদের স্ক্রিপ্টটা সেভ হয়ে গেলো। এইবার আমরা অ্যাড টু চার্টে ক্লিক করে দেবো। অ্যাড টু চার্টে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি আমাদের চার্টে এটা লোড হয়ে যাবে। এই যে লোড হয়ে গেছে। তো এতক্ষণ যেটা বলতেছিলাম যে এটা কিন্তু নেটওয়ার্ক স্লো হলে আপনি কাজ করতে পারবেন না। কারণটা হলো নেটওয়ার্ক স্লো হলে এটা অনেক দেরিতে সিগন্যাল আসবে। এখানে 100টা ক্যান্ডেলকে সে রিড করে। রিড করার পরে এই যে এত বড় কোড, সেই কোডগুলোর উপরে লজিক দেওয়া আছে, এই লজিকের উপরে সেটাকে অ্যানালাইসিস করে তারপরে সে কিনা এই ইনফরমেশনগুলো শো করে, এই ইন্ডিকেশনগুলো দেয়। তো যাদের নেট স্লো তারা কিন্তু খুব দেরিতে সিগন্যাল পাবেন। সেক্ষেত্রে নেটওয়ার্ক ফাস্ট লাগবে। নেটওয়ার্ক ফাস্ট নিয়ে যেটা বলতেছিলাম, বাসা বাড়িতে যারা ওয়াইফাই ইউজ করি আমরা, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে নেটওয়ার্ক প্রোভাইডার বলে যে 5 Mbps নেন মাসে 500 টাকা, এখানে 45, 50, 100 Mbps-ও স্পিড পাবেন। তো এইটা পরীক্ষা করার জন্য আমরা কি করি, fast.com চেক করি অথবা okla.com চেক করি। তো যদি আমরা fast.com-এ যাই তাহলে আমাদের এখানে স্পিড দেখায় যে এই যে এখন আমার স্পিড দেখাচ্ছে কত, 12 Mbps, 11 Mbps। এটা হলো ডাউনলোড স্পিড দেখাচ্ছে, হ্যাঁ? অর্থাৎ পার সেকেন্ডে এটা আমার ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? এইবার যদি আমরা ওকলাতে দেখি যে ওকলাতে কিভাবে হচ্ছে, এটা আবার একটু ডিটেলস দেখায়। এখানে যদি আমরা এই যে গোতে ক্লিক করি তাহলে এ আবার দেখাবে
যে আসলেই কত পাচ্ছে। নেটওয়ার্কের ব্যাপারটা কিন্তু অনেকেই বুঝে না, যে আসলে ট্রেডিং করতেছি মানে সে মনে করে যে আরে ট্রেডিং করতেছে আর কি আর কি, কিন্তু ব্যাপারটা বুঝতে হয়। তো এইখানেও কিন্তু দেখাচ্ছে স্পিড, তো এই যে এইখানে দেখান স্পিড দেখাচ্ছে কত, 77 78 এমবিপিএস ডাউনলোড স্পিড, এই যে 80-তে উঠছে, ঠিক আছে, 82-তে, এইবার নেমে গেল, নেমে যাওয়ার পরে এবার কনফার্ম কত সেটা দেখাবে, ঠিক আছে। এখন দেখাচ্ছে হচ্ছে আপলোড স্পিড কত। তো আমরা একটু ওয়েট করি, এই যে আপলোড স্পিড দেখানো শেষ, এবার আমাদের রেজাল্ট দেখাবে। তো তাহলে রেজাল্ট হচ্ছে কি, আমার ডাউনলোড স্পিড হচ্ছে 82 এমবিপিএস, আর আপলোড স্পিড হচ্ছে 59 এমবিপিএস। তার মানে আমার এখানে কিন্তু নেটওয়ার্ক স্লো হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে, অর্থাৎ ক্লিক করা মাত্র আমার চলে আসবে। তো এটার কারণটা হলো কি, আমার হচ্ছে ডেডিকেটেড লাইন, ডেডিকেটেড লাইন অর্থাৎ আমি যত এমবিপিএস কিনছি আমার সবসময় এটা থাকবে। কিন্তু যদি আপনি শেয়ার লাইন নেন, তাহলে যখন সবাই ইউজ করবে, অর্থাৎ একটা আইপি অ্যাড্রেসের মধ্যে সবাই, তো যখন এটা হবে, যখন সবাই ইউজ করবে তখন আপনি অল্প পাবেন, 1 এমবিপিএস 2 এমবিপিএস কখনো ঢুকবেই না। আবার যখন আপনি, যখন কেউই ইউজ করবে না, তখন দেখবেন যে আপনি 100 এমবিপিএস পাচ্ছেন। বাট ডেডিকেটেড লাইন নিলে আপনি যেটা কিনছেন ওইটা সবসময় আপনারই থাকবে, ঠিক আছে। এটা হলো ডেডিকেটেড লাইন হলে ভালো হয় ট্রেডিং করার ক্ষেত্রে। সেকেন্ড আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনার ইন্টারনেট লাইন খুবই ভালো হয়েছে কিন্তু আপনার কম্পিউটারের ভালো না, কম্পিউটারে প্রবলেম হইতেছে, আপনি এটা কিভাবে বুঝবেন? তো আপনার যেটা করতে হবে, এখান থেকে আপনার এই যে রান, রান ওপেন করার পরে এখানে আপনি লিখবেন সিএমডি, সিএমডি, সিএমডি লেখার পরে ইন্টার করলে এখানে আপনি এই কোড লিখবেন, সেটা হচ্ছে পিআইএনজি, পিং 8.8.8.8 দিয়ে ইন্টার করবেন। তাহলে দেখবেন যে আপনার পিসি এবং ইন্টারনেট কানেকশনের মধ্যে পিং, সেন্ড এবং রিসিভে কোনো প্রকারের লস আছে কিনা। এই যে পিক আর সেন্ড হচ্ছে 4টা, রিসিভ হচ্ছে 4টা, লস 0%, ঠিক আছে। ম্যাক্সিমাম, সরি মিনিমাম 31 মিলি সেকেন্ডের মধ্যে প্রতিটা সিগন্যাল সেন্ড এবং রিসিভ করছে, আর ম্যাক্সিমাম হচ্ছে 33। অ্যাভারেজ যদি ধরি তো 31 মিলি সেকেন্ডের মধ্যে আমার এখান থেকে প্রতিটা সিগন্যাল যাচ্ছে এবং আসতেছে। তার মানে কি হচ্ছে, আমার ইন্টারনেট কানেকশন এবং কম্পিউটারটা ফাস্ট আছে, আমি এইটা ইউজ করার জন্য উপযুক্ত। তো মাস্ট বি এটা কিন্তু কনফার্ম করতে হবে। যারা গ্রামে আছেন, নেটওয়ার্ক স্লো একটু, তাদের ক্ষেত্রে খুব কঠিন হয়ে যাবে। আবার অনেকেই মোবাইল ইউজ করবেন, মোবাইল ইউজ করার সময় কল আসবে, তখন আবার নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, ডাটা বন্ধ হবে। আবার অনেকে মোবাইল দিয়ে ল্যাপটপে হটস্পট দেয়, মানে এগুলো কিন্তু সাবধান, কারণ এখানে টাকা পয়সা নিয়ে কাহিনী। সো মানে শুধুমাত্র ট্রেড শিখলাম আর ভালো পারতেছি আর ক্লিক করতেছি হচ্ছে না কেন, তা কিন্তু না, অনেকগুলো বিষয় নির্ভর করে এখানে। আমার একটা ক্লিক এখান থেকে সার্ভার হয়ে কতগুলো স্টেপ পাড়ি দিয়ে সেই যেখানে আমরা যে প্ল্যাটফর্মে ট্রেড করতেছি সেখানে যাচ্ছে, ওখানে কনফার্ম হওয়ার সাথে সাথে আবার সেটার ব্যাক রিটার্ন আসতেছে যে এইখানে কনফার্ম হয়েছে। তো আমি পজিশন নিচে এইখানে পার মিলি সেকেন্ডের মধ্যে যদি ফিরে না আসে ওইটা, আমার ট্রেড যদি উপরে পড়ে যায়, তাহলে তো আমার লস হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, তো আমরা সেট আপ করাটা বুঝতে পারলাম যে কীভাবে সেট আপ করতে হবে। এইবার এখানে আমরা একটু ভিতরে যাই, একটু সিক্রেট সেট আপ দেখে নিই। সেটা হলো, এখানে যাওয়ার পরে এই যে সেটিংয়ে ক্লিক করব, সেটিং বাটনে ক্লিক করার পরে আমরা এখানে কোনো কিছুই না, এগুলো যা আছে তাই থাকবে, পিভট লাইন টু, এগুলো যা আছে তাই থাকবে, তাই থাকবে, তাই থাকবে। এইখানে এসে স্টাইলে ক্লিক করব, স্টাইলে ক্লিক করার পরে আমরা যেহেতু বাইনারিতে ট্রেড করব না, আমরা ফরেক্সে ট্রেড করব, সেক্ষেত্রে আমরা এই যে বাই আর সেল বাটনটা তুলে দেবো, তাহলে স্ক্রিনের কিছু ঝুল ঝামেলা কমে গেল। এইবার ক্লিয়ার, পরিষ্কার দেখা যাচ্ছে। এইবার কথা হচ্ছে যে এইখান থেকে মার্কেট এই দিকে যাবে, এই দিকে এই যে এক্সেস এই লাইনটা বের হয়ে আছে, এটা যদি ঝামেলা মনে হয় তাহলে এখান থেকে আস্তে করে ক্লোজ করে দিতে পারবেন, এটাকে ডাইনামিক করা আছে। এখান থেকে যদি এই যে এক্সটেন্ড ইনপুট, নিচে যদি যান, এই যে এক্সটেন্ড রাইট, আমি এটাকে সরাইনি দেখাচ্ছি, এই যে এটা বড় আছে, এটাকে যদি তুলে দেই তাহলে এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখন ছোট হয়ে গেছে, মানে যতটুকু মার্কেট রানিং ততটুকু আছে, ঠিক আছে। আর যদি মনে করেন যে আমি এই দিকে একটু এটাকে বাড়াবো, কোন দিক থেকে আসছে সেটা দেখার জন্য, তাহলে এটাতে তুলে দিলে এই দিকটা বড় হয়ে যাবে, এই যে বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এই পেছনের দিকে প্রয়োজন পড়ে না। আমি যতটুকু আমার ভালো লাগে সেটা হচ্ছে যে এই সামনের দিকটাতে, অর্থাৎ মার্কেট কোন দিকে যাবে এটাই তো প্রশ্ন, এই দিকটার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে এটা দিবেন। আর 2 নম্বর কথা হচ্ছে যে ট্রেড করার ক্ষেত্রে এই ইন্ডিকেটারটা হচ্ছে ডাইনামিক ইন্ডিকেটার, আপনি এটা দিয়ে স্ক্যাল্পিং করতে পারবেন, ডে ট্রেডিং করতে পারবেন, পজিশন ট্রেডিং করতে পারবেন, সুইং ট্রেডিং করতে পারবেন, আপনার যা ইচ্ছা তা ট্রেডিং করতে পারবেন। যার $10 ব্যালেন্স সেও ট্রেড করতে পারবে, যার $100 সেও ট্রেড করতে পারবে, যার $500 সেও ট্রেড করতে পারবে, যার $5000 সেও ট্রেড করতে পারবে। সেটা লট অ্যান্ড মানি ম্যানেজমেন্টের উপরে বেস করে। সেকেন্ড থিং হচ্ছে, এটাকে যখন আপনি 1 মিনিটের ক্যান্ডেলে দেখছেন তখন এটা 1 মিনিটের ক্যান্ডেল শো করছে।
যখন আপনি এখানে যদি 4 আওয়ার ক্যান্ডেল দেখতে চান তাহলে সে 4 আওয়ার ক্যান্ডেলে এটা শো করবে, কোনো সমস্যা নেই। আবার এটাকে ডাইনামিক করা আছে, আগে এটাকে ডাইনামিক করা ছিল না। আপনি যদি 1 ডে ক্যান্ডেল দেখেন তাহলে কি হচ্ছে, সে 1 ডে অর্থাৎ এখানে কিন্তু 100 দিনের রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে। এখন আপনি যদি 100 দিনের মার্কেটের ট্রেন্ড না দেখতে চান, আপনি যদি মনে করেন যে আমি 100 দিনের দেখবো না, আমি অল্প দিনের দেখবো, তাহলে আপনি এই যে লেন্থ এখানে 100 দেওয়া আছে, মনে করেন আপনি 30 দিনের দেখবেন, তো 30 করে দিলেন, দিয়ে আপনি ওকে করে দিলেন, তাহলে এটা ছোট হয়ে যাবে। এখন এই যে 30টা ক্যান্ডেলের মধ্যে দেখাবে, অর্থাৎ যেহেতু এটা 1 ডে ক্যান্ডেল, এক একটা ক্যান্ডেল এক দিন, সেক্ষেত্রে এখন 30 দিনের দেখাচ্ছে। তো কথা হলো যে কোন অ্যানালিসিসে কতটুকু দেখতে হবে। আপনি যদি একজন ফরেক্স স্কাল্পার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে 30 থেকে 45টা ক্যান্ডেল দেখতে হবে। আপনি যদি ডে ট্রেডার হন তারপরও মিনিমাম 30টা ক্যান্ডেল দেখতে হবে। আপনি যদি সুইং ট্রেডার হন 30 থেকে 45টা দেখতে হবে। আপনি যদি একজন পজিশন ট্রেডার হন তাহলেও আপনাকে সিমিলার, একই ধরনের ঘটনা। তো আপনাকে তাহলে এইটা মেনটেন করতে হবে এই জায়গা থেকে। তো আমি এখানে অন অ্যাভারেজ 100 ক্যান্ডেল দিয়ে এটাকে ইউজ করি আমার সেফটির জন্য, অর্থাৎ আমি ট্রেড করব কম, রিস্ক নেব কম, বাট ওই রিস্ক বেশি নিয়ে অনেকগুলো ট্রেড করব, এটা আমি পছন্দ করি না, ঠিক আছে। তো আমরা যারা নতুন এখানে আসছি ফ্রি কোর্সটা করার জন্য, তারা অবশ্যই নতুন এবং মার্কেটে খুব ভালো বেশি বুঝেন না। তো সেক্ষেত্রে 1 ডে বা 4 আওয়ার টাইম ফ্রেম, বড় টাইম ফ্রেম নিয়ে কথা বলতে নাই গেলাম, কারণ হচ্ছে বড় টাইম ফ্রেম নিয়ে যদি কথা বলতে যাই তাহলে অ্যামাউন্ট বেশি লাগবে ট্রেড করার জন্য। তো একজনের পক্ষে তো কখনোই এরকম পসিবল না যে একবারে $200 বা $500 নিয়ে আপনি ট্রেড করবেন, এবং না শিখেই এত ডলার নিয়ে মার্কেটে নামা মানে একটা বোকামি করা, মানে নিজের গলায় দড়ি দেওয়া আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো যে ডেমোতে আগে প্র্যাকটিস করবেন, আর যখন ইনভেস্টমেন্ট করার ইচ্ছা হবে তখন আগে কনফিডেন্স হয়ে নেবেন যে আমি গত 7 দিন ধরে ট্রেড করতেছি, প্রতিদিন 10টা 12টা করে করছি, আমার উইন রেশিও কত, আমি কি প্রফিটে আছি না লসে আছি। যদি দেখেন যে হ্যাঁ আপনি ডেমোতে 80% প্রফিটে আছেন, তাহলে আপনি রিয়েলে ডিপোজিট করবেন $50 থেকে $60, এর বেশি না, কারণ আপনি নিউ। এটা আপনাকে বুঝতে হবে, কারণ বাংলাদেশে যেমন অনেকগুলো ঋতু আছে, মার্কেটেরও অনেকগুলো ঋতু আছে, ঘুরে ঘুরে মার্কেটের সময় চেঞ্জ হয়। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এই মার্কেটে 2 মাস 1 মাস থাকতে হবে, তাহলে আপনি বুঝে যাবেন, তখন আপনি আপনার মন মতো ডিপোজিট করেন, সমস্যা নেই। বাট আমি প্রথমত ডিপোজিট করার জন্য এই জন্য নিষেধ করে দিই। আচ্ছা, এটা কিভাবে ওয়ার্ক করবে? হ্যাঁ, এটা কিভাবে ওয়ার্ক করবে, ওয়ার্ক করার জন্য সর্বপ্রথম কথা হচ্ছে এই ইন্ডিকেটর সেটআপ আমাদের হয়ে গেছে, আমরা ভিতরে সেটআপ দেখছি এই ইন্ডিকেটরে কি কি জিনিস শো করতেছে। এটা হচ্ছে সাপোর্ট লাইন ইন্ডিকেটরের। একটু এখন আবার একটু প্রথমে যাইতে হবে, মানে বুঝতে হলে ভাই বেসিক জিনিসগুলো শিখতে হবে, বেসিক না শিখে আসলে উপরে যাওয়া যায় না। আর তো বেসিকটা আগে জানতেই হবে, কিচ্ছু করার নেই। তো যাই একটু বেসিকের আলোচনা করে আসি, তাহলে সুবিধা হবে। সবাই সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসগুলো বুঝেন, তাই না? এখানে আমার আর নতুন করে বলার কোনো কিছু নাই। তো সাপোর্ট রেজিস্ট্যান্স যেহেতু আপনারা বুঝেন, 1 মিনিট। কোন পাশে তুমি? তো ঠিক আছে, সরি আমার বেবি ডাকতেছিল তাই একটু ডোর ওপেন করে দিলাম। আচ্ছা, তো আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনগুলোকে অবশ্যই বুঝি, তাই না? তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা আমরা সবাই জানি এবং এই জিনিসগুলো বুঝি। আমি তারপরে সংক্ষেপে একটু হালকার উপরে ঝাপসা দিয়ে যাই নাকি। সাপোর্ট বলা হয় মার্কেট যে লাইনটার উপরে স্ট্যান্ড করে, সেটাকে বলা হয় সাপোর্ট। এটা হচ্ছে সাপোর্ট লাইন, মার্কেট এটার উপরে দাঁড়ায় আছে। একটা সাপোর্ট শক্তিশালী, সাপোর্ট দুর্বল সাপোর্ট থাকে। তো একটা সাপোর্ট শক্তিশালী তখন হয় যখন এই যে লাইনটা, এটা হলো সাপোর্ট লাইন, এটার উপরে মার্কেট স্ট্যান্ড করে আছে। আর যখন একটা সাপোর্ট লাইনে এই যে উপরে উঠে গেল, নিচে আসলো, উপরে উঠলো, নিচে আসলো, আবার ঘুরে গেল, এই যে লেভেল 1 একবার টাচ করে উপরে উঠে গেছে, দ্বিতীয়বার টাচ করে উপরে উঠে গেছে, এটা হচ্ছে লেভেল 2। এরকম যখন হয় তখন এটাকে বলা হয় স্ট্রং সাপোর্ট, এটাকে ভেঙে মার্কেট নিচে যেতে পারে না। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে মার্কেট যেটা নিচে অবস্থান করে এটা হলো রেজিস্ট্যান্স। এই যে মার্কেট এখান থেকে নিচে নেমে আসছে, এখান থেকে উঠে আবার নেমে আসছে, আবার নিচে নেমে আসছে, এই যে এটা যদি লেভেল, এই যে 1 লেভেল 2, এটা যদি লেভেল 2 না হইতো তাহলে এটা মার্কেট ভেঙে উপরে যাওয়ার সম্ভাবনা রাখতো। তো যখন লেভেল 2 কমপ্লিট হয় তখন এই রেজিস্ট্যান্সটাও খুব পাওয়ারফুল হয়, এটাকে ভেঙে মার্কেট উপরে যেতে পারে না। কারণটা হচ্ছে কি, সহজ একটা ভাষায়, যে 2বার এখানে হুমকি দেওয়ার জন্য আসছে মার্কেট উপরে চলে যাবে বাট ঘুরে গেছে,
দুইবার পারে নাই, সো তৃতীয়বারও পারবে না, ঠিক আছে। সাপোর্টের ক্ষেত্রে একই কথা, দুইবার যেহেতু পারে নাই তৃতীয়বারও পারবে না। আর এইটা গেল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তাহলে আরেকটা জিনিস থাকে কি, সেটার নাম হলো এসএনআর। এসএনআর জিনিসটা কেমন? এসএনআর জিনিসটা হচ্ছে এই জিনিসটা, যে মার্কেট এটার উপরে স্ট্যান্ড করতেছে, এটা হলো সাপোর্ট, তারপরে মার্কেট এইখানে ছিল, এটা হলো মার্কেটের উপরে, তাহলে এটা ছিল রেজিস্ট্যান্স। কিন্তু যখন কিনা মার্কেট এই যে ব্রেক করে উপরে চলে গেছে, যায় আবার ব্যাক করছে, তখন উপরে নতুন আর একটা রেজিস্ট্যান্স তৈরি করছে, তাহলে এই যে মধ্যখানের যে লাইনটা, এটা তো আগে এসএনআর নাম ছিল, এখন এর নাম হয়ে গেছে এসএনআর, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন। অর্থাৎ রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টের মধ্যে যে লাইনটা, এটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এরকম একাধিক এসএনআর হইতে পারে, ঠিক আছে, একাধিক এসএনআর হইতে পারে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সাপোর্ট লাইন, তারপর রেজিস্ট্যান্স লাইন, এটাকে ভেঙে যখন উপরে চলে গেল তখন নতুন এসএনআর তৈরি হলো। তাহলে কি হলো, এটা সাপোর্ট, এটা এসএনআর, এটা হলো রেজিস্ট্যান্স। এর উপরে যদি মার্কেট আবার নতুন করে তৈরি করে, তাহলে নতুন একটা এসএনআর তৈরি হবে, ঠিক আছে। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ম্যাটারটা আমরা বুঝলাম। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ড্র করাটা খুবই ইজি, আমি একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি, আর আপনারা তো জানেন অথবা পারেন। আর যদি প্রয়োজন হয় তাহলে ইউটিউবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ওখান থেকে দেখেও শিখে নিতে পারবেন। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার সময় সব সময়, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, ইন্ডিকেটরটা কীভাবে হাইড করতে হয়। এই যেখানে আই বাটন আছে, এটাতে ক্লিক করলে এটা হাইড হয়ে যায়, ঠিক আছে। তো মনে করেন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ড্র করবো, তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ড্র করার সময় সর্বপ্রথম এই পাশ থেকে এই দিকে ড্র করতে হয়, ঠিক আছে, এদিক থেকে এই পাশে ড্র করতে হয়। বুঝেন ব্যাপারটা, আমি একটু জুম করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। মার্কেট এদিক থেকে এই দিকে যাচ্ছে না, তো আপনি ড্র করার সময় সবসময় খেয়াল করবেন এই দিকে, এই দিক থেকে এই দিকে ড্র করবেন। এখন মনে করেন যে মার্কেটে বাজে 20টা 20, এই সময় মনে করেন আমি মার্কেটে বসছি, অথবা মনে করেন যে মার্কেটে এখন সময় হচ্ছে 20টা 32, তো আমি এই 20টা 32-এ মার্কেটে বসছি। তো 20টা 32-এ যখন মার্কেটে বসছি, আমি এখান থেকে মার্কেট কোন দিকে যাবে, এইটা আমার তো মুখ্য উদ্দেশ্য, যে মার্কেট এখান থেকে নিচে আসবে নাকি উপরে যাবে, মার্কেট কোন জায়গা থেকে ব্যাক করবে, মুখ্য উদ্দেশ্য তো আমার এটা, আর অন্য কোনো কিছুই না। মুখ্য উদ্দেশ্যটাই হচ্ছে মার্কেট এইখান থেকে আমার নিচে আসবে, এসে উপরে যাবে, নাকি একদম নিচে চলে আসবে, নাকি আবার এখান থেকে ব্যাক করবে, নাকি আরও উপরে যাবে, ঠিক আছে। এইটা যে বোঝে সে হলো মার্কেটের রাজা, আর যে বুঝে না সে হলো মার্কেটের প্রজা। রাজা প্রজারে ভোগ করে, প্রজা লস করে আর রাজা খায়। তো কথা হলো এইটা অ্যানালাইসিসটা বের করার জন্য এত কিছু, যে মার্কেট কোন দিকে যাবে, তো মার্কেট কোন দিকে যাবে তো এটা বোঝার জন্য সর্বপ্রথম জিনিস হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয় কোন দিক থেকে, এই দিক থেকে। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য এই যে এখানে আমাদের টুলস আছে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হরিজন্টাল রে, তো হরিজন্টাল রে নিলাম। তো সর্বপ্রথম মনে করেন মার্কেট এখানে আছে, তো আমি লাস্ট এদিকে কি করব, 30 মিনিট দেখবো, তাই না, মানে 30টা ক্যান্ডেল দেখবো। তো 30টা ক্যান্ডেল মোটামুটি মনে করেন এই পর্যন্ত হবে। তো শুধু যদি এই পর্যন্ত হয়, আমি এখান থেকে একটা লাইন ড্র করে দিলাম। তারপরে মার্কেট এখান থেকে কোথায় গেছে, যে এইখানে গেছে, এখান থেকে একটা লাইন ড্র করলাম। তারপরে মার্কেট এখান থেকে কোথায় গেছে, যে এইখানে গেছে, সো এইখানে একটা লাইন ড্র করলাম। তারপরে মার্কেট কোথায় গেছে, এইখানে গেছে, সো এইখানে একটা লাইন ড্র করলাম। তারপরে মার্কেট এখান থেকে কোথায় গেছে, যে এইখানে গেছে, এখান থেকে একটা লাইন ড্র করলাম। তারপরে মার্কেট এখান থেকে কোথায় গেছে, এইখানে গেছে। এইবার কি হলো, আমার সাপোর্ট রেজিস্ট্যান্স এসে না সবই ড্র করা হয়ে গেল। শুধু আমি খেয়াল করবো এই দিক থেকে এই দিকে ড্র করবো, তাহলেই আমার ড্রয়িংটা কিন্তু পারফেক্ট হবে। বডি টু বডি ড্রয়িং করব, অর্থাৎ ক্যান্ডেলের বডি, ক্যান্ডেলের বডি টু বডি, উইক ধরে নয়, ঠিক আছে, বডি ধরে ড্রয়িং করব। তো আমার এটা হয়ে গেল, এটা আমরা তাহলে সাপোর্ট, তারপরে রেজিস্ট্যান্স ছিল এটা, তারপরে কি হলো, এটা ব্রেক করে যখন উপরে গেলো নতুন রেজিস্ট্যান্স হলো, এটা আমার এসএনআর হলো। আবার ব্রেক করে উপরে গেলো, এটা আমার রেজিস্ট্যান্স হলো, এটাও এসএনআর হলো। সাপোর্ট এসএনআর 1, এসএনআর 2, এসএনআর 3, এসএনআর 4, রেজিস্ট্যান্স, ঠিক আছে। মার্কেটের এটা হচ্ছে লোয়ার, সর্বনিম্ন লোয়ার, আর এটা হচ্ছে মার্কেটের সর্বোচ্চ হায়ার, ঠিক আছে, সর্বোচ্চ হাই প্রাইস। ডিমের দাম মার্কেটে এটা 30 টাকা হালি, 32 টাকা হালি, 33 টাকা হালি, 34 টাকা হালি, 38 টাকা হালি, 40 টাকা হালি। ডিমের সর্বোচ্চ প্রাইস কত উঠছে, 40 টাকা, সর্বনিম্ন কত ছিল, 32 টাকা, এই তো। তাহলে এই আমাদের হায়ার লোয়ার প্রাইসগুলো পেয়ে গেলাম। আর যেখানে 32 টাকা হলো, 34 টাকা হলো, 35 টাকা হলো, এগুলো তাহলে কি ছিল, এক একটা স্টেপ ছিল, বাড়ার স্টেপ ছিল, কমার স্টেপ ছিল, তাই না। তো এখন এই দিকে মার্কেট যেভাবে উঠছে, মার্কেট এদিকে ঠিক সেইভাবেই নামবে। এদিকে মার্কেটটা যেভাবে উঠছে, মার্কেটটা ঠিক সেভাবে এদিকে নামবে।
মজার ব্যাপার হলো একটা ভুল করলাম, সেটা হলো মার্কেট তো আজকে বন্ধ, স্টপ হয়ে আছে। সো এইখানে ড্রয়িং করলাম, এখন এই দিকটা বুঝাবো কেমনে। সো আপনারা যারা এইটা দেখলেন এতটুকু স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনাদের ট্রেডিং ভিউতে ঠিক এইভাবে আপনি ড্রয়িংটা করেন। আর আমি আরেকটু ড্রয়িং করে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে। সেটা হচ্ছে এইটা ড্রয়িং করার পরে কি করতে হবে সেটা দেখাই। আরেকটু এদিকে ব্যাগে আসতে হবে, কারণ মার্কেটের সর্বোচ্চ হাই পাইছি, তাহলে আমরা দেখবো যে মার্কেট এর পূর্বে সর্বোচ্চ কত হাইতে ছিল। তো আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনেও মার্কেট, যদি আসি এইটা কয়েকদিন আগে, এটা এটা ছিল 25 তারিখে, অর্থাৎ 2 দিন আগে, মানে 25 তারিখে, তাই না? 25 তারিখে মার্কেট এইখানে ছিল। তারপরে মার্কেট কোথায় ছিল? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এইখানে ছিল। এটা হলো কয় তারিখে? মার্কেট 24 তারিখে। তা আমাদের তো অত দিন দেখার দরকার নেই, আমরা শুধু ছোটো ট্রেড করব। আমরা অত দূর দেখার চেষ্টা করব না। আমরা কি করব? আমরা দেখার চেষ্টা করব যে 30টা ক্যান্ডেল, 30টা ক্যান্ডেলের পরে 1 দিন বা 2 দিন দেখতে পারি সর্বোচ্চ। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট যে লেভেলে উঠছে, এটা বিশাল বড় একটা হায়ার লেভেলে উঠছে। ঠিক আছে, এই দিকটাতে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এইখানে একটা পিওসি লাইন আছে। পিওসি আপনারা এখনই বুঝবেন না, তো পিওসি নিয়ে আলোচনা করতে গেলে আবার অনেকগুলো আলোচনা করতে হবে। তো সংক্ষেপে বলি যে এইখানে এই যে পয়েন্ট অফ কন্ট্রোল লাইন আছে, এটা হলো পয়েন্ট অফ কন্ট্রোল লাইন। পয়েন্ট অফ কন্ট্রোল লাইনটাকে দিয়ে দিলাম, এটা হলো ভিএএইচ লাইন। ঠিক আছে, ভিএএইচ, পয়েন্ট অফ কন্ট্রোলের ভিএএইচ লাইন। তো ভিএএইচ লাইন যদি আমরা এখান থেকে ড্র করা দেখি, এদিকে এসে দেখতে পাচ্ছি যে মার্কেট যেখানে আছে আমাদের, ঠিক মার্কেট সর্বোচ্চ হায়ার লেভেলে উঠে গেছে। মার্কেট সর্বোচ্চ হায়ার লেভেলে উঠে গেছে, এখান থেকে আর উপরে উঠবে না। তো এইখানে আমরা কি করব? সাথে সাথে ট্রেড নিয়ে নেব? সাথে সাথে আমরা ট্রেড নিব না, আমরা কি করব, এখানে ওয়েট করব যে এখানে একটা অর্ডার ব্লক আসুক। যদি এখানে অর্ডার ব্লক আসে তখন আমরা ডাউন ট্রেড নেব। কিভাবে? যদি একটা বিয়ারিশ অর্ডার ব্লক আসে। বিয়ারিশ অর্ডার ব্লকটা দেখতে কেমন হবে? এরকম। বিয়ারিশ অর্ডার ব্লক কীভাবে ফাইন্ডিং করতে হয় সেটাও আমি দেখাই দিব, শিখাই দিব। এখানে এরকম একটা অর্ডার ব্লক আসবে, তখন এখানে একটা অর্ডার ব্লক আসবে, বিয়ারিশ অর্ডার ব্লক আসছে মানে মার্কেট এখান থেকে আর উপরে যাবে না, মার্কেট এখান থেকে নিচে আসবে। তখন আমরা এখান থেকে ট্রেড নিব, ডাউন ট্রেড। তো যদি এখানে একটা বিয়ারিশ অর্ডার ব্লক আসে, আপনারা স্ক্রিনশটটা সবাই নিয়ে রাখবেন। যদি বিয়ারিশ অর্ডার ব্লক এখানে একটা আসে, তাহলে মার্কেট পরবর্তীতে কি করবে সেটা আমি বলে দিচ্ছি। মার্কেট পরবর্তীতে এখানে আসবে, এখান থেকে এইখানে আসবে, আসার পরে মার্কেট এই পর্যন্ত উঠবে, আর একটু উপরে এখানে উঠবে, এখান থেকে উঠে 1 2, এখান থেকে উঠে তারপরে মার্কেট এখানে আসবে, এখানে একটু জিগজ্যাগ করবে, করার পরে মার্কেট এখানে আসবে, এখানে আসবে এখানে একটু 2-3টা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল করবে, করার পরে আবার মার্কেট এখানে আসবে। ঠিক আছে, এখানে আসার পরে মার্কেট এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পরে পুনরায় মার্কেট আবার এখানে আসবে, আসার পরে মার্কেট এখানে একটু ওয়েট করে এখান থেকে আবার ব্যাক করবে, ব্যাক করার পরে তারপরে মার্কেট পুনরায় আবার এখান থেকে ব্যাক করবে, করার পরে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে রেঞ্জিং করবে মিনিমাম 15 মিনিট। স্ক্রিনশটটা সবাই নিয়ে রাখতে পারেন। যদি মার্কেটে সোমবারের দিনে কোনো নিউজ রিলিজ না থাকে, forex-factory.com, ফরেক্স ফ্যাক্টরি, ট্রেডিং করতে হলে ধুন্ধর হইতে হবে, অ্যানালাইসিসের মাস্টার হইতে হবে, আদারওয়াইজ ওই ধরিসারি করে কোনো লাভ হবে না। তো সোমবারের দিনে দেখি, সোমবারের দিনে ইউরো মার্কেটে ঝামেলা আছে, আর হচ্ছে জিবিবি মার্কেটে আছে, সিএডি মার্কেটে আছে, সমস্যা নেই। 28 তারিখ সোমবার, এই অনুসারে মার্কেট চলবে। স্ক্রিনশট নিয়ে রাখেন, একটু হেরফের হইতে পারে, বাট মার্কেটের পজিশন এটা থাকবে। ঠিক আছে, এখন এটা আমি কিভাবে বললাম? এটা বললাম আমি এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের অবস্থার উপরে বেস করে, এই দিকটা দেখে আমি এই দিকটাকে আন্দাজ করলাম। মার্কেটটা যদি এখন রানিং চলতো তাহলে আমাদের ক্লাস চলতে চলতে আমি ঠিক এটাকে দেখা দিতে পারতাম। তো যেহেতু মার্কেটটা এখন রানিং নাই, আমি একটা রানিং মার্কেটে ব্যাগে ড্র করে দেখাই। হ্যাঁ, এখানটাই জুম করি। সাপোজ মনে করেন আমরা এই জায়গাটাতে আসি, হ্যাঁ, এই জায়গাটাতে আসি। এখন বুড়ো হয়ে গেলাম, কাশি পাচ্ছে শুধু বারবার। ভার্টিক্যাল লাইন, এখন মনে করেন যে যখন আমরা মার্কেটে বসছি তখন ঠিক মার্কেটটা এইদিকে রানিং, এইদিকে এখন পর্যন্ত কোনো কিছু আসেনি,
তো আমরা পেছনের এই 15 মিনিটের উপরে বেস করে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমাদের যেটা করতে হবে, হরিজন্টাল লাইন সর্বনিম্ন মার্কেট এখানে আছে, তারপরে মার্কেট এখানে আসছে, তারপরে মার্কেট এখানে গেছে, তারপরে মার্কেট কি করছে, এইখানে আসছে, তারপরে ইতিমধ্যে আর কোনো কাহিনী নেই, তারপরে পূর্বের জায়গায় গেছে। তাহলে এইটুকু অ্যানালাইসিস করে আমরা বলে দিতে পারবো মার্কেট এইদিকে কোথায় যাবে। তো দেখেন, খেয়াল করেন এবার, খুব সহজ জিনিস। মার্কেট এখান থেকে এইখানে আসছে, এসে কি হয়েছে, একটু স্টপ করছে, করার পরে আবার উপরে গেছে, যাওয়ার পরে নিচে আসছে, আসার পরে এইখান থেকে এই 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 লাইনকে রেসপেক্ট করছে, করে কিন্তু আর নিচে যায়নি, ও আবার উপরে গেছে, ব্রেক করে উপরে যাওয়ার পরে এখানে গেছে, এখান থেকে আবার ব্যাক করছে, ব্যাক করে পরের লাইন, এই যে এখানে যেহেতু একটু রেঞ্জিং করছে, এখানে একটু রেঞ্জিং করছে, রেঞ্জিং করার পরে এইটা যে লেভেল 1 লেভেল 2 ছিল, এই জন্য এখানে কিন্তু রেঞ্জিং করছে, এটা ব্রেক করতে একটু সময় লাগছে। তারপরে কি হয়েছে, মার্কেট এখান থেকে আবার পরের লাইনে গেছে, যাই এখানে দেখেন আবার গ্রিন রেড মানে এখানে একটু স্টপ করছে, তারপরে আবার উপরে গেছে, পূর্বের লাইনে যেখান থেকে মার্কেট ব্যাক করছে এখান থেকেই আবার পুনরায় ব্যাক করছে, করে আবার কি হয়েছে, যে লেভেল 1 লেভেল 2, এই জন্য আবার এইখানে লেভেল 1 লেভেল 2 তৈরি করছে, করে একটু রেঞ্জিং করছে, করার পরে মার্কেট আবার উপরে ব্যাক করছে। আবার উপরে ওঠার সময় এখানে যেমন স্টপ করছিল গ্রিন রেড, এই যে এখানে দেখেন গ্রিন রেড করছে, ঠিক আছে, এটাকে রেসপেক্ট করছে, তারপরে কি হয়েছে, মার্কেট উপরে গেছে। এইবার কথা হলো এই পর্যন্ত, তাই না? এবার খেয়াল করেন, আমরা এদিকে অ্যানালাইসিস করছি কয়টা ক্যান্ডেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 30টা ক্যান্ডেলের উপরে আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করছিলাম। এই 30টা ক্যান্ডেলের পরবর্তী এই 30টা ক্যান্ডেলও এই সিস্টেমটাকেই ফলো করছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31, ঠিক আছে? মানে এই পাশে যতটুকুকে অ্যানালাইসিস করছি, এই পাশে ততটুকু সে রেসপেক্ট করছে। কোনো একটা পিপল যদি থিঙ্কিং করে যে আমি তো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে রাখছি, মার্কেট এবার উপরে গেছে কেন, ওকে চিন্তা করতে হবে, বাবা তুমি এইদিকে কতটুকু অ্যানালাইসিস করছো, এদিকে যতটুকু অ্যানালাইসিস করছো তুমি এদিকে ততটুকু দেখো। মিরর তো, তাই না? আমি 5 ফুট 5 ইঞ্চি একটা মানুষ, আয়নার সামনে দাঁড়াইছি, এখন আয়নাতে যদি 18 ইঞ্চি মানুষ দেখতে চাই তাহলে কি সম্ভব? মিরর, মার্কেট সবসময় মিরর ক্রিয়েট করা যায়। আবার কি হবে, আপনি এই দিকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন, দেখবেন যে আবার এই দিকে এটা মিলে যাবে, ঠিক আছে? তো এই হলো সাপোর্ট রেজিস্ট্যান্সের কাহিনী। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে বলে দেওয়া যায় যে মার্কেট কোন জায়গায় দাঁড়াবে, কোন জায়গায় ব্যাক করবে, কোন জায়গা থেকে ব্রেকআউট করবে। যদি সেটা লেভেল 2 কমপ্লিট করা না হয় তাহলে ব্রেকআউট করবে, যদি লেভেল 2 কমপ্লিট করা হয় তাহলে ব্রেকআউট করতে পারবে না, দাঁড়াবে, ব্যাক করবে, মার্কেট কোন জায়গা থেকে কি করবে সব কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে বলে দেওয়া যায়, ঠিক আছে? এটা আমরা বুঝে ফেললাম। তো এইটা হলো কি সাপোর্ট রেজিস্ট্যান্স। এইবার আরেকটা জিনিস লাগে কি মার্কেটে এই কাজ করার সময়, যে মার্কেটে একটা ট্রেন্ড লাইন লাগে আমাদের, যে ট্রেন্ড লাইন। তো ট্রেন্ড লাইন আমরা কিভাবে ড্র করি? তো ট্রেন্ড লাইনকে ড্র করার সময় আমরা এরকম করে ড্র করি যে মার্কেট এইখানে ছিল, এখান থেকে এই যে পরবর্তী একটা স্টেপকে আমরা ধরে এইভাবে একটা ক্লিক মেরে দিই যে এইটা হলো এইটা, আর এইটার হায়ারটাকে ধরি আমরা, ধরে আবার পরবর্তী স্টেপকে ধরে ধরো। আচ্ছা ঠিক আছে, নতুন করে ড্র করি। যে কি হলো, এই যে রেড গ্রিন, এই যে লোয়ার, আর এই যে পরের রেড গ্রিন দিলাম একটা লাইন টেনে, আর আবার একটা লাইন নিলাম, নিয়ে এই যে রেড গ্রিনের যে হায়ার, এখান থেকে এই যে পরের রেড গ্রিনের হায়ার ধরে দিলাম একটা লাইন টেনে। তাহলে কি হলো, যে মার্কেট এই রেঞ্জের মধ্যে একটা আপ ট্রেন্ডে আছে। যতক্ষণ পর্যন্ত মার্কেট এই নিচের এই লাইনটাকে ব্রেক করেনি ততক্ষণ পর্যন্ত মার্কেট ডাউনে আসবে না, ঠিক আছে? এই লাইন ধরে সে উপরে উপরে উঠতে থাকবে, হায়ার হাই হায়ার হাই হায়ার লো করে উপরে উঠতে থাকবে, ঠিক আছে? আবার যখন কিনা মার্কেট ডাউন ট্রেন্ড হয় তখন কি হয়, যে আমরা এইখানকার এই যে হাই ধরলাম আর পরবর্তী যে একটা স্টেপ সেটার একটা লোকে ধরবো, এই ধরলাম, ধরে আমরা টান দিয়ে দিলাম। এবার এইটারই আবার লোটাকে ধরবো, ধরে আবার এই তার পরের স্টেপের এই যে পরের স্টেপের লো এটাকে ধরে টান দিয়ে দেবো, তাহলে দেখবো যে আমরা এইটাকে ক্রস করে করেই মার্কেট নিচে নামতেছে। তাহলে এখানে এবার মজার ব্যাপারটা আসলো কি, যে মার্কেট সর্বনিম্ন লেভেল ছিল কোনটা, সাপোর্ট এইটা, মার্কেট এখান থেকে এই যে ট্রেন্ড লাইন কিন্তু আমরা ড্র করছিলাম এইখানে, আমরা এইখানে ট্রেন্ড লাইন যখন ড্র করছি এইটা এবং এইটাকে রেসপেক্ট করে, অর্থাৎ এতটুকুর উপরে বেস করে যখন ট্রেন্ড লাইন ড্র করছি তখন আমরা বুঝে গেছি মার্কেট এই লাইন ধরেই উপরে উঠবে। এবার সর্বোচ্চ লেভেলে যখন এরকম একটা ডাবল করে মার্কেট যখন নিচে আসা শুরু হয়েছে তখন আবার এই লাইনকে ধরে আমরা যখন ড্র করছি তখন আমরা অলরেডি বুঝে গেছি যে মার্কেট এই লাইন ধরেই নিচে নামবে। কতদূর নিচে নামবে, যে এই নিচের এই লাইনটা পর্যন্ত নামবে, সোজা হিসাব। নামছে না আমার শেষ, যখন এই লাইন পর্যন্ত নামা শেষ তখন আমাদের বুঝতে হবে যে এই লাইন পর্যন্ত নামা শেষ, এইবার মার্কেটের পরবর্তী স্টেপ কি।
পরবর্তী স্টেপ কি, মার্কেট এখানে রেঞ্জিং করছে, এখানেও মার্কেট রেঞ্জিং করবে। নামার সময় কি হবে, এখানে যেমন ড্রপ করছে এখানেও ড্রপ করবে, এইখানে যেমন ওঠার সময় ড্রপ করছে এখানেও ওঠার সময় ড্রপ করবে, সহজ হিসাব। তো পেয়ে গেলাম আমরা। তাহলে ট্রেন্ড লাইনটা যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারি যে মার্কেট কোন দিকে যাবে, আর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যদি আমরা জানি তাহলে সর্বোচ্চ কোথায় যাবে, কোন জায়গা থেকে ব্যাক করবে এবং কোন লেভেলে কোন প্যাটার্ন ধরে যাবে সেটা আমরা বুঝতে পারি। প্যাটার্ন বললে আবার আর একটা জিনিস চলে আসে আলোচনায়, ফরেক্স মার্কেটে শেখার কোনো শেষ নেই। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি যাতে কেউ ভয় না পায় এবং এতটুকু মিনিমাম জিনিস নিয়েই যাতে কিছু করে খেতে পারে। আচ্ছা, ক্লাসের সময়টাও দেখতে হবে যে কতক্ষণ, আর 12 মিনিট আছে, শিট। আচ্ছা ঠিক আছে, আমি দ্রুত টান দিচ্ছি। তো আবার বৃষ্টি আসতেছে, কি এক ভেজাল, বিদ্যুৎ চলে যাবে। পরবর্তী ক্লাস কীবার হবে আগেই বলে দিই, সেটা হচ্ছে আজকে রবিবার, সোমবার আমার একটা 6 মান্থের ব্যাচের ক্লাস আছে, মঙ্গলবার ক্লাস হবে পরবর্তী ক্লাস, ওকে, অর্থাৎ 29 তারিখ। 29 তারিখ, তারপর আবার 1 তারিখ থেকে নতুন একটা ব্যাচ শুরু হবে ফরেক্স স্কাল্পিং শেখার। সেক্ষেত্রে মঙ্গলবার ক্লাস হবে, আবার বুধবার দেখি যদি ক্লাস নেওয়া সম্ভব হয় তাহলে নিয়ে নিব, কারণ ফ্রি সময়গুলোকে নষ্ট না করে ক্লাসগুলো করে ফেলতে হবে। আচ্ছা, তো কি হলো, আমরা তাহলে ট্রেন্ড লাইন দরকার হয়, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের দরকার হয়, তো আমরা এই জিনিসটা বুঝলাম। এইবার আমাদের জানা দরকার মার্কেটে কোন জায়গায় শুধু বাই হয়, কোন জায়গায় মানুষ শুধু কিনে, আর কোন জায়গায় শুধু সেল করে। তো কোন জায়গায় কিনে আর কোন জায়গায় সেল করে এই জিনিসটাকে বলা হয় সাপ্লাই জোন আর ডিমান্ড জোন। সাপ্লাই জোন হচ্ছে যেখানে বেশি বেশি কিনে, সরি, যেখানে কিনে সেটাকে বলা হয় ডিমান্ড জোন, আর যেখান থেকে সেল করা হয় এটাকে বলা হয় সাপ্লাই জোন। তাহলে এইখানে যদি আমরা ক্যান্ডেল দেখে বের করতে পারি যে সাপ্লাই জোন কোনটা ডিমান্ড জোন কোনটা, তাহলে খুব ব্যাপারটা ইজি হয়ে যায়। আরেকটা জিনিস হলো অর্ডার ব্লক, কোন জায়গায় মানুষ অর্ডার কিনে কিনে ব্লক করে রাখে, ঠিক আছে। তো এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ওই জায়গা মতো সবাই যেখানে অর্ডার ব্লক করতেছে ওইখানে যদি আমরা অর্ডার ব্লক করি তাহলে আমাদের জন্য কি হবে, বেস্ট একটা অপশন হবে। এবার একটা খেয়াল করেন, অর্ডার ব্লক শিখতে গেলে মিনিমাল কিছু জিনিস শিখতে হবে, ওগুলো পরবর্তী ক্লাসে দেখাবো, এখন সংক্ষেপে বলে দিই। এই যে এইটা হলো একটা অর্ডার ব্লক, বুলিশ অর্ডার ব্লক। বুলিশ অর্ডার ব্লক এখানে মানে মার্কেট এখান থেকে নিচে যাবে না, এখান থেকে মার্কেট উপরে যাবে, ঠিক আছে। বিয়ারিশ অর্ডার ব্লক আশেপাশে নাই, এই যে বিয়ারিশ অর্ডার ব্লক, বিয়ারিশ অর্ডার এখান থেকে মার্কেট উপরে যাবে না, মার্কেট নিচে যাবে, কতক্ষণ, এই সময়টুকু। তাহলে আমরা যদি বোঝার চেষ্টা করি, এই যে দেখেন এইখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে আমাদের, এই যে সাপোর্ট লাইন আছে, সাপোর্ট লাইনের কাছে এখানে একটা অর্ডার ব্লক হয়েছে। সো আমরা আবার এখানে ট্রেন্ড লাইনটাও আছে, তো এখানে যদি আমরা ট্রেড করি তাহলে মার্কেট এই ট্রেন্ড লাইন ধরে উপরে যাবে, কতদূর উপরে যাবে, এই টপ লাইন পর্যন্ত যাবে এবং অর্ডার ব্লক আছে, এখান থেকে মার্কেট নিচে যাবে না। খুব সুন্দর জিনিস না? তো আমরা যদি এই ড্রয়িং ভালোভাবে এক্স্যাক্টলি না শিখি, সাপোর্ট রেজিস্ট্যান্স না শিখি, তাহলে কিন্তু সহজেই করতে পারবো না। তো যতদিন পর্যন্ত এক্স্যাক্টলি এটা করতে পারিনি ততদিন পর্যন্ত কাজ করার জন্য কি, ততদিন পর্যন্ত কাজ করার জন্য হচ্ছে এই ইন্ডিকেটারটা। এই ইন্ডিকেটারটা একই সাথে আপনাকে, সরি, কি ডিলিট করতে কি ডিলিট করে দিলাম, ড্রয়িংটা ডিলিট করে দিই। একই সাথে আমাদের এখানকে ট্রেন্ড দেখায় যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে, মার্কেটের হায়ার ট্রেন্ড কোনটা, লোয়ার ট্রেন্ড কোনটা, এটা হলো মার্কেটের পিওসি লাইন। এখানে অর্ডার ব্লক কোন জায়গায় হইতেছে, সাপ্লাই কোনটা, ডিমান্ড কোনটা, এই জায়গাটা আমাদেরকে দেখাই দিচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে যে কোনটা পারফেক্ট পজিশন, কোনটা পারফেক্ট পজিশন নয়। তো এটা যখন সেট আপ করবো, আমরা সেট আপ করার পরে আমরা দেখবো সবসময় যে এই সাপোর্ট লাইন বরাবর যদি এরকম কোনো অর্ডার ব্লক আসে, বুলিশ অর্ডার ব্লক, ট্রেন্ড লাইন যদি এরকম উপরের দিকে হয়, উপরের দিকে যাচ্ছে, তাহলে মাস্ট বি আমরা এখানে বাই করব। স্টপ লস এটা নিচে দিব, আর টেক প্রফিট লাইন হবে এই রেড লাইন বরাবর। কিন্তু এরকম উপরে রেজিস্ট্যান্স লাইনের কাছে যদি এরকম অর্ডার ব্লক হয়, সেখানে আমরা বাই ট্রেড বা উপরে ট্রেড করব না, ঠিক আছে। সোজা হিসাব, এই যে এইটা দেখেন রেজিস্ট্যান্স লাইন বরাবর, সরি সাপোর্ট লাইন বরাবর অর্ডার ব্লক হয়েছে, তাহলে আমরা এখানে বাই ট্রেড নিব, আর এটার প্রফিট নিয়ে নেব আমরা এই পজিশনে, যদিও মার্কেট উপরে যাবে কিন্তু আমরা এই পজিশনেই নিয়ে নিব, আর স্টপ লস নিয়ে নেবো এই লাইনের নিচে 1.5 রেশিও ধরে, ঠিক আছে। তাহলে আমাদের এগুলো ওয়ার্কেবল হবে, বুঝে শুনে নিতে হবে, না বুঝে নেওয়া যাবে না। যেমন আমরা যদি একটা ডাউন ট্রেন্ড দেখার জন্য একটা অন্য মার্কেট দেখার চেষ্টা করি, সাপোজ ইউরো ইউএসডি দেখি, ইউএসডি, এই যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, হ্যাঁ, তো ডাউন ট্রেন্ডে আছে, তাহলে এইখানে আমরা কোনো আপ ট্রেড কিন্তু নিব না, সব ডাউন ট্রেন্ড নেবো, কারণ মার্কেট নিচের দিকে যাচ্ছে। তাহলে কি নেব, রেজিস্ট্যান্স লাইন বরাবর যদি এরকম অর্ডার ব্লক আসে উপরে, এটাকে বলা হয় বিয়ারিশ অর্ডার ব্লক, তাহলে এইখানে আমরা ট্রেড নিব, ডাউন ট্রেড, প্রফিট নেব আমরা এই রেড লাইন কাছাকাছি। বাট রেড লাইনের কাছে যে অর্ডার ব্লকটা আসছে এখানে আমরা ট্রেড নিব না, যদিও মার্কেট নিচে গেছে, এটার 50-50 চান্স থাকে, এই জন্য এটা আমরা নিব না। আবার এই ট্রেডটাও আমরা নিব না, কারণ এটা কি অলরেডি সাপোর্ট লাইনের কাছে চলে আসছে, নিব না। কিন্তু যদি এই উপরের লাইনের সাথে যদি এরকম কোনো অর্ডার ব্লক আসে তাহলে সেই ট্রেডটা আমরা নিব,
ঠিক আছে। তো আমরা এতটুকু জানলাম। আজকে যেহেতু সময় কম, অলরেডি ক্লাস শেষের দিকে চলে আসছে। কয় মিনিট আছে আর? 7 মিনিট আছে, তো শেষ করে দিই। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে আপনারা সেট আপ করেন, সেট আপ করার পরে সেট আপ করতে কী প্রবলেম হয় আমাকে পার্সোনালি টেলিগ্রাম করলে আমি বলে দিব যে কীভাবে কী করতে হবে। এছাড়া সেট আপ করার অনেক ভিডিও ইউটিউব চ্যানেল দেওয়া আছে, ওগুলো থেকেও দেখতে পারেন। আর এটা ধরে কীভাবে ট্রেড করতে হয় ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, অনেকগুলো ক্লাস ভিডিও দেওয়া আছে। দেখবেন পরবর্তী ক্লাসে এসে এটার বিশদ আলোচনা আরও করবো। আজকে যতটুকু শিখলেন ততটুকু নিয়ে শুরু করেন, ডেমোতে প্র্যাকটিস করেন। আবার এটা করতে করতে আগামী ক্লাসে আবার নতুন কিছু এইটার ভিতর থেকে শিখাই দিব। জাস্ট মিনিট। তাহলে ওইটা ধরে আরও গভীরভাবে করতে পারবেন। এখন এইটা এতটুকু বুঝে যদি করেন 10টার মধ্যে মনে করেন 7টা উইন হবে, 3টা লস হবে। যখন বাকি আলোচনাটুকু শুনবেন ওইটা বোঝার পরে যখন আবার করবেন তখন 10টার মধ্যে 10টাই উইন হবে। ঠিক আছে। এই ইন্ডিকেটরটা নেয়ার জন্য আপনাদের যেটা করবেন সেটা হচ্ছে, আমি আপনারা যে যে গ্রুপটাতে আছেন, যেমন সাপোজ এই যে 36 নম্বর গ্রুপ, এটাতে আমি আমার যে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দিয়ে দিচ্ছি। ইক্সনেস ডেরিপ যারা ইউজ করবেন তারা ডেরিপে মেসেজ করবেন, যারা ইক্সনেস ইউজ করতে আগ্রহী তারা ইক্সনেসে অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে। অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আপনারা তো সবাই জানেন, যাদের অ্যাকাউন্ট করতে প্রবলেম আছে মেসেজ করলে দেখাই দিব। অলরেডি তো দেখাই দিয়েছি। তো আমি এই যে গ্রুপে দিয়ে দিচ্ছি, প্রত্যেককেই অ্যাকাউন্ট করে আগে ভেরিফাই করবেন। ইক্সনেস এই যে লিঙ্কে ক্লিক করে তারপরে চলে যাবেন, যাই আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবেন। আবার ডেরিভের ক্ষেত্রে এই যে ডেরিভের লিঙ্কে ক্লিক করবেন, এই যে ডেরিভ, দুইটাই আমি আপনাদেরকে শেখাবো। সেক্ষেত্রে এখানে যাই অ্যাকাউন্ট করে ফেলবেন। ঠিক আছে। তো অ্যাকাউন্ট করার পরে এটাকে আগে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আপনার যে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় পাবেন, অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাওয়া যায় যারা সবাই তো জানেই, তারপর আমি একটু দেখাই দিই। মানে টিচারে সবসময় স্টুডেন্টকে একটু ছোটো ছোটোই মনে হয়, যে মনে হয় পারবে না, মনে হয় পারবে না, এমনটা মনে হয়। তো ঠিক আছে, এই যে দেখাই দিচ্ছি। আপনার ইক্সনেস অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে প্রোফাইল পাবেন, পার্সোনাল এরিয়া পাবেন। আর এইখানে যদি ক্লিক করেন তাহলেও পাবেন। ঠিক আছে। তো এখানে যাওয়ার পরে আপনার যেটা করতে হবে যে এই পার্সোনাল এরিয়া এই যে আপনার পার্সোনাল ডিটেলস, তারপর হলো আইডেন্টি কার্ড ভেরিফিকেশন, এই দুইটা করবেন। আর রেসিডেন্সিয়ালটা অটোমেটিক হয়ে যায়, অথবা যখন ডিপোজিট করা হয় তখন অটোমেটিক্যালি হয়ে যায়। তো এইটা আপনি করে ফেলবেন। করার পরে আপনার এই যে সিকিউরিটি সেটিং আছে, এই সিকিউরিটি সেটিংয়ের ক্ষেত্রে আপনি যখন ডিপোজিট করবেন তার আগে 2 স্টেপ ভেরিফিকেশনটা করে ফেলতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশনটা করে ফেললে আর কোনো সমস্যা হবে না। আর যখন আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন আপনার, তখন আপনাকে আপনার একটা অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিবে, কিন্তু সেই অ্যাকাউন্টের নাম্বারটা আপনার লাগবে। ওই নাম্বারটাকে আপনার সেভ করে রাখতে হবে। তো আপনি যে অ্যাকাউন্ট করলেন, করার পরে এই যে আপনার ব্যালেন্সের যে ঘরটা আছে, এই ব্যালেন্সের ঘরে এখানে কিন্তু একটা ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার পাবেন। ঠিক আছে। এছাড়া আপনি আপনার জিমেলে যদি যান, আপনি জিমেলে গেলেও পাবেন। ঠিক আছে। যেমন সাপোজ আমার একটা অ্যাকাউন্ট নাম্বার দেখাই, বা অন্যদের যারা মেইল আসছে সেগুলো থেকে যদি একটা দেখাই, আপনার জিমেলে এরকম করে একটা অ্যাকাউন্ট নাম্বার তারা পাঠাবে। এই যে ইক্সনেস, ঠিক আছে, xnes.com, এই যে অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে। এই যে একটা অ্যাকাউন্ট নাম্বার, এইভাবে অ্যাকাউন্ট নাম্বার পাঠাবে। এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কপি করবেন। কপি করার পরে আপনার কাজ হচ্ছে কোনো কিছুই না, ফরেক্স না এফএক্স বিডি শপ, এটা হচ্ছে আমার শপ। তো এইখানে এই ইন্ডিকেটারটার কিন্তু প্রাইস দেয়া আছে, আপনি ওইটা টাকা পে করতে হবে না। আপনি এইখানে এসে এই যে আপনি আসছেন, এই যে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন, যেটা আপনাদেরকে ক্লাসে দেখালাম, এই ইন্ডিকেটারটা, এখান থেকে এসে আপনি বাই নাউতে ক্লিক করবেন। বাই নাউতে ক্লিক করে কোনো কিছুই না, আপনার এখানে কান্ট্রি অটোমেটিক আসবে, আপনার এখানে অ্যাড্রেস হোম টোম আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে। দিয়ে দিলে হয়ে গেল। তারপর আপনার ফোন নাম্বার অপশনাল দিলে দিবেন, না দিলে নেই। আপনার ইমেল আইডিটা দিতে হবে, কারণ হচ্ছে আপনার ইমেল আইডিতে স্ক্রিপ্টটা যাবে। ঠিক আছে। আপনি ইমেল আইডিটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে
আপনি এখানে কনফার্ম করবেন, এই যে বিকাশে ক্লিক করবেন, বিকাশে ক্লিক করার পরে এইখানে আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে ট্রানজ্যাকশান আইডি, এই জায়গায় ট্রানজ্যাকশান আইডিটা না দিয়ে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্টের যে নাম্বারটা, ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ভুল করবেন না, ভুল করলে কিন্তু যেটা হবে কি, এই সফটওয়্যারের সাথে ম্যাচ করবে না, তখন কিন্তু আপনার মেইলে ওটা যাবে না। সো অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, বিকাশের ট্রানজ্যাকশান আইডি দিয়ে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, দিয়ে আপনি এই যে প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন। প্লেস অর্ডারে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি আপনি এখানে যে মেইল আইডিটা দিয়েছেন, ঠিক আছে, ওই মেইল আইডিতে অটোমেটিক্যালি চলে যাবে। কেমনভাবে চলে যাবে, এই যে আপনার জিমেল আইডিতে আপনি চলে যাবেন। জিমেল আইডিতে যাওয়ার পরে সরাসরি আপনি এখানে ইনবক্সে পাবেন। যদি আপনার ওখানে ইনবক্সে আপনি না পান, মেইলে কোনো প্রকারের স্ক্যামিংয়ের সমস্যা থাকে, যেমন আমার এখানে কিন্তু সরাসরি চলে আসছে, হ্যাঁ, যে ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভ, এই একটা আসবে, পরে আর একটা মেল আসবে, সেটাতে দেখাবে কি যে ইওর অর্ডার ইজ কনফার্ম, দেওয়ার পরে এখানে একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবে, আপনি এটা ডাউনলোড করে নেবেন। আর যদি আপনি মেলটা ওখানে খুঁজে না পান, তাহলে এই যে অল মেইলে ক্লিক করলে এখানেও সব মেলগুলো শো করে, ঠিক আছে, অথবা স্পাম মেলে ক্লিক করলে এখানেও আপনার শো করতে পারে। তো আপনার মেলে যদি নর্মালি কোনো ঝামেলা না থাকে, তাহলে এমনিতে নর্মালি এই জায়গাটা দিয়ে শো করবে। আর আপনি যদি তারপরে একবারে খুঁজে নাই পান, এমনটা হয়ে যায়, তাহলে কোনো কিছুই না, এই যে এফএক্স বিডি সব লেখাটা আছে না, আপনি আপনার মেলে সুন্দর করে এভাবে লিখবেন এফএক্স বিডি স্পেস এসএসওপি, তাহলে আপনার মেল যে ফোল্ডারেই ঢুকুক না কেন অটোমেটিক্যালি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি অফলাইনে থাকি অধিকাংশ সময়, সেক্ষেত্রে আপনি সরাসরি এখান থেকে ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েই ইন্ডিকেটারটাকে ডাউনলোড করে ফেলতে পারবেন। আর ভুয়া যদি নাম্বার দেন আবার, তাহলে ম্যাচ করবে না, তখন কিন্তু এটা আবার ডাউনলোডও হবে না। তো সেক্ষেত্রে ভুয়া দিয়ে ট্রাই করার কোনো প্রশ্নই আসে না, চেষ্টা করেন না। আর আজকে এতটুকু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলো, যেহেতু অলরেডি টাইম ওভার। টাইম কি শেষ? হ্যাঁ, টাইম অলরেডি শেষ। তো সেক্ষেত্রে আগামী ক্লাস আবার কালকের পরের দিনে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।